ঠিক আছে। ইমাদ আর পুতুল বালিশ রেখে ডিনার করতে এসেছে। পুতুল খাসির মাংস মজা করেই খাচ্ছে, কিন্তু ইমাদ মুখটা ফ্যাকাশে করে পুতুলের খাওয়া দেখছে শুধু। কোথা থেকে তমিজ আঙ্কেলের ওয়াইফ একটা ডিম ভেজে এনে ইমাদের পাতে দিলেন। ইমাদের কেমন যেন সন্দেহ হলো, তাও চুপচাপ খেয়ে নিল সে। খাওয়া শেষ করে দুজনে চলে যেতে নিতেই তমিজ আঙ্কেল ওদের আটকে বললেন আজ এখানে ঘুমাতে। অনেক না করার পরেও না পেরে দুজন ওনাদের গেস্ট রুমেই জায়গা পেল। পুতুল আগে ভাগে বালিশ নিয়ে বলল সে নিচে শুবে। ইমাদ হাত ভাঁজ করে বলল নিচে শোবেন ভালো, তার আগে ফ্লোরের দিকে তাকান। পুতুল ইমাদের কথা মতন ফ্লোরে দেখে চোখ বড় করে বলল এত ময়লা কেন? ছি। ছোট বাচ্চা বাসায় থাকলে এমনই হয়। আসলে আমার সাথে ঘুমান, কেয়ার করবেন। পুতুল বালিশ নিয়ে ইমাদের পাশে বসে থাকলো, উঠে বসলো না। ইমাদ রোবটের মতো বসে আছে। টমি জাঙ্গেল চুপি চুপি ওদের দেখছেন দূর থেকে। ইমাদ সেটা বুঝতে পেরে দরজাটা লাগিয়ে আসলো। পুতুল নড়ে চড়ে বলল আমি এ পাশে শোবো। এবার শেষ শুধু গভীর রাত জেগে গিয়ে পানি খাওয়ার অভ্যাস আছে আমার। ওপাশে শুলে এটা পসিবল হবে না তো। পুতুল নাকটা ঘষে ব্রুকুসকে তাকিয়ে রইল, মানে সে বোঝাতে চাচ্ছে যে সে এই পাশেই ঘুমাবে। ইমাদের সঙ্গে একমত না, তারও তো ইচ্ছা অনিচ্ছা আছে। পুতুলের এমন চাউনি দেখে ইমাদ কপাল কুঁচকে বলল ফাইন, আপনি এপাশেই ঘুমান। রাতে আমার পানি তৃষ্ণা পেলে আপনাকে প্রথমে ঘুম থেকে উঠাবো, তারপর আপনাকে সরিয়ে পানি খেতে যাবো। তখন আমার কিছু বলতে পারবেন না, ঠিক আছে? পুতুল দাঁত কেলিয়ে মাথা নাড়ালো। ইমাদ মুচকে এসে এগিয়ে গেল ওর দিকে। পুতুল ভয় পেয়ে একটু পিছিয়ে কিছু বলতে যাওয়ার আগে ইমাদ লম্বা হয়ে শুয়ে পড়ে বলল আমি ভালো ছেলে, এতই ভালো যে বিয়ে করা বউকে টাচ করবো না। ভাবেন আমি কত ভালো ছেলে। পুতুল ঘাড় ঘুরিয়ে বলল আপনি অনেক অনেক ভালো একটা ছেলে, প্রাউড অফ ইউ। কথা শেষ করে পুতুল এবার শুয়ে পড়েছে। দুজনেই উপরে ছাদটা দেখছে। ছাদটা কমলা রং করা, ড্রিম লাইটের আলোতে বেরং লাগছে। পুতুল একবার কপাল চুলকে আবার মাথা চুলকে নড়ে চড়ে উঠলো। ইমাদ মাথাটা কাত করে বলল আনিজি ফিল হয় না, তবে জানি না আমার এত গরমে শীত লাগছে কেন, মনে হচ্ছে গা কাঁপবে এবার। ওই যে আছে না, ভয়ে শীত করে, আমার ঠিক তেমন। দাঁতে দাঁত ধাক্কা খাচ্ছে, গায়ের পশমগুলো দাঁড়িয়ে গেছে, আর ঢোক গিলেই মনে হয় গলা ব্যথা। আমি ডাক্তার নই, কিন্তু বলতে পারি যে আপনার কেন এমন সমস্যা হচ্ছে। কারণটা হলো এই যে প্রথম এক ছেলের সঙ্গে এক বিছানায় শোয়ার অনুভূতি। ভাবতেই হাসি পাচ্ছে। আমি আপনার হাত ধরলাম, আপনার কি হালটাই না হবে, এই ভেবে কখনো ধরবো না। কথাটা বলে ইমাদ আরেকদিকে মুখ করে শুয়ে পড়েছে। পুতুল চোখ দুটো ছোট করে তাকিয়ে থাকলো ইমাদের দিকে। কেন যেন এই কথাটা তার একদমই ভাল লাগেনি। কেন ভাল লাগেনি তার কারণ খুঁজতে গিয়ে ঘুম এসে গেল তার। সেই ঘুম ভাঙলো রাত 2:20 ইমাদ ভেঙেছে। চোখ খুলে এত রাগ আসলো মাথায়, মন চাইলো সামনের এই বোকা ছেলেটাকে চিবিয়ে গিলে ফেলি, কিন্তু না, মনে পড়লো এ আমার বিয়ে করা বর, এরে মারলে আমারই লস। তাই রাগটাকে কাবু করে তারই হাত ধরে শোয়া থেকে উঠলাম, মুখটা ফুলিয়ে জিজ্ঞেস করলাম কি সমস্যা। সে এমন ভাব করলো যেন আমি তারে ঘুম থেকে উঠাইছি। মানে রাগ আমার হওয়ার কথা, কিন্তু সে পাল্টা রাগ দেখাচ্ছে। আর ইমাদ বলল বলেছিলাম আমাকে পাশে শুতে দিন, এখন হলো তো কাঁচা ঘুম ভাঙিয়েছি বলে রাগ দেখালেন। আমার মনে পড়ে গেল তার সাথে করা ডিলের কথা, তাই পাটা একটু পিছিয়ে হাঁটু ভাঁজ করে তাকে জায়গা করে দিলাম। সে চুপচাপ উঠে গিয়ে দরজা খুলে চলে গেল পানি খেতে। ছোট থেকেই কারোর পানি খাওয়া দেখলে আমার ভালো গলাটাও শুকিয়ে যায়, এখনো তাই। তার উপর ইমাদবাবু ফ্রিজের সামনে দাঁড়িয়ে ঢকঢক করে এক বোতল ঠান্ডা পানি সাবার করে দিয়ে যাচ্ছেন। আমি দৌড়ে না লাগালে শেষ করে দেবে, তার খাওয়ার স্পিড বলছে। সুতরাং দেরি না করে ঠিক না, নর্মাল পানিতে তৃষ্ণা মিটবে না। ভাবতে ভাবতেই পুতুল ছুটে গিয়ে ইমাদের সামনে এসে ওর হাত থেকে বোতলটা কেড়ে নিয়ে ভ্রুকুসকে পানি খাওয়া শুরু করলো। ইমাদ তার ঠোঁট দুটো মুছে হাঁটা ধরেছে। পুতুল 2 ঢোক পানি খেয়ে বোতলটা আগের জায়গায় রেখে ইমাদের পিছু পিছু চলে আসলো। ইমাদ তার জায়গায় শুয়ে পড়েছে আবার, যেন এতক্ষণ ঘুমের ঘোরে ছিল সে। চুপচাপ ভালো মানুষের মতন শুয়েও পড়েছে, কোনো কথাবার্তা নাই, শব্দটাও করলো না। পুতুল ইমাদের পাশে বসে ওর দিকে তাকিয়ে আছে, সে কারণে রুমের ড্রিম লাইটের আলোয় যা একটু বোঝা যায় আর কি। ইমাদ মাথাটা তুলে বলল কিছু বলার আছে? না। পুতুল চট করে শুয়ে পড়লো। আরো প্রশ্নের জবাব দিতে হতে পারে সে ভয়ে। ঘুমে থেকেও বুঝে যায় আমি তাকিয়ে আছি। উফ।
পরের দিন সকাল হতে না হতেই ডাক পড়ে গেছে তমিজ আঙ্কেলের নাতিন রুকাইয়ার। সে এসে নাস্তার জন্য ডাকছে। ইমাদ চোখ ডলতে ডলতে শোয়া থেকে উঠে বসে পাশে তাকালো। পুতুল হাত ভাঁজ করে এক কোনায় ঘুমাচ্ছে। ইমাদ ওর হাতটা ধরে এক ঝাঁকুনি দিয়ে বলল উঠতে। সে উঠছে না দেখে ওকে পেরিয়ে নামতে গেল সে বিছানা থেকে। পুতুল ঠিক সে সময় উঠতে গেলে আর ইমাদের সঙ্গে ধাক্কা লেগে আবার শুয়ে পড়লো ধপ করে। ইমাদ কপালে হাত দিয়ে ঘষতে ঘষতে বলল, না জানি দিনটা আমার কেমন যায়, দিনের শুরুতেই বাড়ি খেতে হবে। পুতুলও নিজের কপাল ঘষছে। ইমাদ গিয়ে দরজা খুলে দিয়েছে। রুকাইয়া নাস্তা করতে আসতে বলে চলে গেল। ইমাদ পুতুলের দিকে তাকিয়ে বলল, চলেন বাসায় যাই, ফ্রেশ হয়ে খেতে আসবো। পুতুল মাথা নাড়িয়ে বিছানা থেকে নেমে ওর পিছু পিছু চলে গেল। যাবার আগে ইমাদ তমিজ আঙ্কেলকে বলে গেছে। তিনি টিভি দেখছিলেন সে সময়ে। পুতুল ইমাদের আগেই মুখটা ধুয়ে নিয়ে এখন সব রুমে ঘুরঘুর করছে। ফাঁকা ঘর দেখলে মন চায় রেলগাড়ি খেলতে। সবগুলো রুমে গাড়াগাড়ি খাচ্ছে। একবার এক রুমে গিয়ে বসে থাকতে ইচ্ছে করে। মনে যা খুশি তাই করতে মন চায়। এরই মাঝে রুকাইয়া নাস্তা ট্রে নিয়ে চলে গেছে। সে একা ছিল না, তাদের বুয়াও ছিল সঙ্গে। নাস্তা দিয়ে তারা দুজনে চলে গেছে। পুতুল ট্রেটা ধরে দেখলো দুটো ডিম ভাজি, ভাজির বাটি, 4টে সাদা রুটি, চা নাকি পরে দিয়ে যাবে বলল। ইমাদ একেবারে গোসল সেরেই বেরিয়েছে। মাথার ভেজা চুলগুলো তোয়ালে দিয়ে মুছে তোয়ালেটাকে গলায় ঝুলিয়ে পুতুলের সামনে বরাবর বসে সে বলল, আমার না খুব খিদে পেয়েছে। পুতুল ইহা বড় হাঁ করে ইমাদকে দেখছে। ইমাদ রুটি নিয়ে মুখে দিয়ে পুতুলের চাউনি দেখে বলল, কি হয়েছে বলুন তো? আমাকে বিয়ের পর থেকে নতুন দেখছেন নাকি? ওরকম সবসময় তাকিয়ে থাকেন কেন? বিয়ের পর দিনই সুন্দর হয়ে গেলাম নাকি আমি? না, কেন? এমনি তাকাতে পারি না? ঠিক আছে, আর তাকাবো না। তাকাতে হবে না, চুপচাপ খান। আমি এখন অফিসে যাব, সারাদিন বাসায় বসে রান্না করবেন। যাওয়ার সময় তরকারি, মাছ, আদা, রসুন সব এনে দেবো। ইমাদ খাওয়াটা একটু জলদি করে দৌড় দিল। রেডি হতে পুতুল দরজার কিনারায় দাঁড়িয়ে বলল, জলদি আসিয়েন। দুপুর গড়িয়ে বিকাল হবে আস্তে আস্তে। কেন, এর আগে একা থাকেনি? না, সেটা না। ইদানিং বৃষ্টি হচ্ছে বেশি। বৃষ্টির সময় ভয় লাগে আমার। তাছাড়া গতকাল একা বসে থাকা যায়, তাও এরকম ফাঁকা একটা বাসায়। আচ্ছা, আসবো। ইমাদ ঘড়ি ঠিক করতে করতে চলে যাচ্ছিল। পুতুল ওকে থামিয়ে বলল, চা খেয়ে যাবেন না? এত তাড়া কিসের? ও ঠিক আছে, আসলে বাজার করে দিতে হবে তো, তাই তাড়াহুড়ো করছি। অফিসের বস অনেক কড়া, 2 মিনিট দেরি হলে স্টাফদের যে বকা দেন। অবশ্য আমি কখনো বকা খাইনি, তারপরেও দেরি যাতে না হয় সেই ভাবনায় থাকি। বকা খেতে একদমই ভালো লাগে না। চা খেয়েই ইমাদ বের হয়ে গেছে। পুতুল দরজা লাগিয়ে ইমাদের রুমের বারান্দাটা দেখতে এসেছিল। কলিং বেল বাজার আওয়াজ কানে আসতেই ছুটে গেল খুলবে বলে। ভাবলো ইমাদ বুঝি কি রেখে গেছে নাকি, তা নিতে আবার ফিরে এলো কিনা। ও মা, দরজা খুলে দেখলাম ইমাদের মা দাঁড়িয়ে আছেন। রীতিমতো যা করা উচিত তাই করলাম। সালাম দিলাম ওনাকে। তিনি আমার পা থেকে মাথা পর্যন্ত একবার দেখে মুখ ভেঙালেন, তারপর আস্তে করে বললেন, এই নাকি নতুন বউ, 3 পিস পরা। আমি শুনে ফেললাম, তাও মুচকি হাসি দিয়ে বললাম ভেতরে আসতে। উনি ভেতরে আসলেন, সাথে আসলো 5-6টা ছেলে। তাদের হাতে সবজি, মাছ, মশলাপাতি সব কিছু। তারা সব ড্রয়িং রুমে রেখে চলে গেছে। ইমাদের মা আমার দিকে তাকিয়ে বললেন, তোমার জন্য আনি নাই, আমার ছেলের কষ্ট আমার সহ্য হচ্ছিল না, সেই জন্য এগুলো আনলাম। তার মানে এই না যে আমি তাকে মাফ করে দিয়েছি। ছেলের কেয়ার করেও তার উপর রাগ করে থাকা যায়, এটা মায়েরা পারবে, তুমি বুঝবে না। শুধু মাসকাবারি দিতে আসিনি, একটা খাট এনেছি। আমার ইমাদ নিচে শুতে পারে না, খাট নিয়ে ছেলেটা এখনই এসে পড়বে। পুতুল ইমাদের মায়ের হাত ধরে বলল, আমাকে মাফ করে দিন, আমার দোষ সব, ওনার কোনো দোষ নেই। ইমাদের মা হাত ছাড়িয়ে বললেন, হ্যাঁ, খাটটা ওই রুমে রাখো গিয়ে। তোষক আনবে কখন? তোমরা এত ধীরে কাজ করো কেন? জলদি করো, আমার আবার কাজে যেতে হবে। ইমাদ হাত ভর্তি তরকারি নিয়ে ভেতরে ঢুকে বলল। মাস মা মুখটা ঘুরিয়ে হেঁটে চলে গেলেন। ইমাদ আগামাথা কিছুই বুঝছে না। পুতুল এগিয়ে এসে বলল, আপনার মা এগুলো পাঠিয়েছেন। মাফ করেছে আমায়? না, বললো রাগ করে থেকেও কেয়ার করে যাবে। ও মা, এই কেমন রাগ তাহলে? এত তরকারি কোথায় রাখবো? ফ্রিজ তো। চুপ, মা শুনলে বা ফ্রিজও পাঠাবে। আজ যা রান্না করে রাধেন, ঠিক আছে? বাকি সব তামিজ আঙ্কেলের ফ্রিজে রেখে আসবো। এখন আমি যাই, আমার দেরি হয়ে যাচ্ছে। পুতুল দরজা লাগিয়ে বিছানাটা দেখে এসে বসলো রান্না করবে বলে। আমার শাশুড়ি দা, বটি, মিক্সার সব এনে দিছে। কি ভালো উনি। কথা হলো, আমায় পছন্দ করেন না। আমি যদি চুল গোলাপি করি তাহলেও কি উনি আমায় পছন্দ করবেন? কে জানে। মা ছেলের হাব ভাব ঠিক বুঝতে পারি না,
ইমাদ বাবু একেবারে তার বাবার মতন হয়েছে, আর ভাবটা মায়ের পেয়েছে। পুরো পরিবারটা একদম দারুণ, কিন্তু সবার মনের চিন্তা ভাবনা একেবারে বেমিল। আমি মাঝখানে ফেসে গেছি। মাঝে মাঝে ইচ্ছে হয় সিনথিয়া আপুকে গিয়ে জিজ্ঞেস করি কি করে উনি সামলাতেন। পরে ভাবে দরকার নেই, যেটা ওনার না সেটা ওনাকে জিজ্ঞেস করে অনুভূতি জানতে চাইলে ঝাঁটাপেটা করবে। কিছু কিছু মেয়েরা বিনা কারণেও আরেকটি মেয়েকে ঘৃণা করার ক্ষমতা রাখে। যেমন আমি সিনথিয়াপুর কোনো ক্ষতি করিনি, অথচ এখন তিনি মনে মনে আমাকে কাঁচা চিবিয়ে খাচ্ছেন। এরকম আর কি। থাক, উনি যেমন আছেন তেমন থাকুক, আমিও আমার জায়গায় থাকি। জীবনে এই প্রথমবার রান্নার কাজটা কঠিন মনে হচ্ছে আমার, খুব কঠিন। সব এলোমেলো লাগছে। আজ রান্না মজার হবে না জানি, লবণ হয় বেশি দেব নয় কম দেব, উনি আমায় মাফ করে দিবেন সেটাও জানি। আচ্ছা, এত ভালো হওয়ার কি আছে? ওনার রাগ দেখার খুব শখ আমার, মানে আমার উপর রাগ দেখায়নি এখনো তেমন করে। ইমাদ বাবু রকচটা, ইস, তারপর আমার গায়ে হাত তুলতে গিয়েও তুলবে না। এরপর হাত তুলতে গিয়েছিল কেন সেটা ভেবে অনুতপ্ত হবে, সেটা দেখে আমার এত ভাল লাগবে। তারপর আমার কেয়ার করা শুরু করবে, চা বানিয়ে খাওয়াবে, কানে ধরে সরি বলবে। আমি মনে হয় একমাত্র সেই স্ত্রী যে চায় তার স্বামী তার উপর রাগ করুক। রাগ উঠানো সহজ, কয়দিন পর মাথায় ভূত চাপলে রাগ উঠিয়ে দেব। এখন সময় না। শাশুড়ি যদি একটা টিভি দিয়ে যেত রাগ করে, তাহলে রান্নার শেষে বসে টিভি দেখতাম। রান্নার কাজটা আগেরকার দিনের 2-3 ঘন্টা হতে না হতেই সম্পূর্ণ হয়ে যেত, আর এখন কিনা রান্না করতে করেই যাচ্ছি। গোসলে 1 ঘন্টা সময় দিতে হবে। ঘেমে একেবারে একাকার হয়ে গেছি। আমি চাই না আমার এরকম চেহারায় ইমাদ বাবু আমাকে দেখুক। কাজ শেষ করে দৌড় দেব বাথরুমের দিকে। 1টা বেজে গেছে, ওনার আসার কোনো সম্ভাবনা নেই বললেই চলে। সুতরাং নিরিবিলি পরিবেশে রান্নাটা শেষ করে তারপর গোসলের কথা ভাবা যাবে। কলিং বেল বাজার আওয়াজ আসলো। আবার কে আসছে? ভাবতে ভাবতে পুতুল চুলার আঁচ কমিয়ে একেবারে নিচে নামিয়ে দিয়ে ওনা ঠিক করতে করতে গিয়ে দরজা খুলল। ইমাদকে দেখে কলিজা মনে হয় ওলট পালট হয়ে গেছে তার। মুখে হাত দিয়ে ঘাম মুছে পুতুল ওই জায়গা ছেড়ে পালিয়ে আসলো। ইমাদ চুপচাপ বাসায় ঢুকে বলল, ওরকম পালাচ্ছেন কেন? আমি বাঘ না ভাল্লুক? মুখে কি হয়েছে আপনার? দেখি তো। না, দেখতে হবে না। আমার আসলে রান্নাটা কত দূর হলো গিয়ে দেখতে হবে, তাহলে পুড়ে যেতে পারে। আপনি ফ্রেশ হয়ে নিন। কথাটা বলেই পুতুল এক ছুটে চলে গেছে। ইমাদ কিছুই বুঝলো না। হাতের ব্যাগটা ফ্লোরের উপর রেখে শার্টের হাতার দিকটায় থাকা দুটো বোতাম খুলে রুমের দিকে গেল সে। পুতুল ওড়না দিয়ে মুখ ডলতে ডলতে মনে হয় চামড়া উঠিয়ে ফেলেছে। ইমাদ আসছে কিনা সেটা দেখে বেসিন থেকে পানি একমগ মুখে ছিটিয়ে মেরে আবার মুছল। তার ধারণা ঘামের শরীরে তাকে কাচের বেটির মতন লাগে, আর সে একদমই চায় না কাচের বেটি ঢুকে ইমাদ তাকে দেখুক। এখন সে ইমাদের বউ, ইমেজ খারাপ করার কোনো মানে আছে? কিন্তু সে তো তা জানে। তার চেহারা যেমনই হোক, ইমাদ তাকে বিয়ে করে ফেলেছে অলরেডি, সুতরাং এত ভয় পাবার কিছুই নেই। ইমাদ হালকা মুখ ধুয়ে গায়ের পোশাক পাল্টে নিয়ে বের হলো রুম থেকে। রান্নাঘরের দিকে একবার তাকিয়ে বলল, পুতুল উকি মেরে বলল, তমিজ আঙ্কেলের বাসা থেকে এনে দেব? না, লাগবে না। আমি বরং সামনের দোকান থেকে আইসক্রিম কিনে আনি। কোন ফ্লেভার খান আপনি? চকলেট। আচ্ছা। ইমাদ চলে গেছে। পুতুল চুলা অফ করে জামা কাপড় নিয়ে এক দৌড় দিল গোসল করতে। ইমাদ গেল আর আসলো, অথচ পুতুল ভাবলো 10-15 মিনিট লাগবে। গায়ে সাবান লাগিয়ে ফ্যানার বন্যা করার পর কলিং বেল বেজে উঠলো। পুতুল ভেবে পাচ্ছে না কি করবে। কোন রকম জামা কাপড় পরে ছুটে এসে হাঁপাতে হাঁপাতে দরজা খুললো সে। ইমাদ ওকে দেখে কপাল কুঁচকে নিজের আইসক্রিম মুখে দিয়ে আরেকটা ওর দিকে বাড়িয়ে ধরে বলল, কি হয়েছে আপনার? সারা গায়ে ফেনা কেন? না মানে আইসক্রিমটা খাচ্ছি, আপনি বসুন না। পুতুল ছুটে চলে গেল আবার। ইমাদ বোকার মতন তাকিয়ে থেকে গিয়ে বিছানার উপর বসেছে। নতুন তোষক, নতুন খাট, হাতে আবার নতুন রঙের গন্ধ। আইসক্রিম খেতে খেতে হেলান দিয়ে বসলো ইমাদ। পুতুলের হাত হবে এমন এলোমেলো লাগছে কেন? কি হয়েছে তার? জিজ্ঞেস করতে হবে। বাবা বলেছিল স্বামী স্ত্রী একই আত্মার মতো, তাদের মধ্যে কোনো লুকোচুরি যেন না থাকে। সবসময় সব শেয়ার করে নিতে হবে। যদি একজনের হাবভাব অন্যরকম মনে হয়, তাহলে তাকে একান্তে সময় দিয়ে তার মনের খবর জেনে নিতে হবে। এমনটা করলে কখনো মনোমালিন্য হয় না।
বাবা এইভাবে আফসোস করেন যে তিনি কখনোই এমনটা করতেন না বলেই তাদের বিচ্ছেদ হয়েছে। পুতুল, পুতুলের চুল মুছছিল আরেক রুমে, ছুটে এসে বলল। বলুন। এখানে এসে বসেন। পুতুল কৌতূহলী চোখে তাকালো ইমাদের দিকে, তারপর পা টিপে টিপে খাটের এক কোণায় গিয়ে বসলো। ইমাদ তোয়ালেটা কেড়ে নিতেই পুতুল ঘুরে বসে বলল। কি হয়েছে? আপনার কি হয়েছে সেটা জানতে চাই। আমি যখন অফিস থেকে ফিরলাম তখন মুখ লুকিয়ে পালিয়ে গেলেন। 5 মিনিটের জন্য দোকানে গিয়েছিলাম, আপনি তাও গোসলে গেলেন, ফেলা নিয়ে আবার দরজাও খুললেন। সব এলোমেলো লাগছে, খোলসা করে বলুন তো। আমি আপনাকে নিয়ে পরিহাস করবো না। পুতুল মাথাটা নিচু করে বলল। অনেক কাজ ছিল বলে ঘেমে গিয়েছিলাম। আমি চাচ্ছিলাম না আপনি আমাকে ওরকম বাজে লুকে দেখুন, আর তাই। থাক, বলতে হবে না, বুঝলাম কি বলতে চাইছেন। আচ্ছা, বিয়ের পর মেয়েরা বিয়ের আগে আর সময় মতো সাজে না কেন জানেন? না। কারণ তারা যার জন্য সাজতো সে তার হয়ে গেছে, তাদের লিগালি বিয়ে হয়ে গেছে। তাহলে ওরকম আহামরি সাজলেও কি আর ন্যাচারাল থাকলো বাকি? মানুষটা তোর পালিয়ে যাচ্ছে না। কথা সেটা নয়, সব ছেলেরাই চায় তার ওয়াইফ পরিপাটি থাকুক, সুন্দর থাকুক। আহ, সব ছেলেরা নয়, এই ধরুন কিছু ছেলেরা আগে চাইতো তার ওয়াইফ বিয়ের পর 24 ঘন্টা পরিপাটি থাকবে, রূপের বৃষ্টি ঝরবে মুখ দিয়ে। কিন্তু এরপর তারা উপলব্ধি করে যে বড় সংসার সামলিয়ে রূপচর্চার সময়টুকু পেলেও সেই সময়টা স্বামীর পাশে এসে ব্যয় করে। এখন সে যদি প্রাপ্ত সময়টা তাদের সাথে ব্যয় না করে বসে বসে সাজতেই থাকে, তাহলে অত সেজে আর লাভ কি হলো শুনি? আমি ঠিক এটাই ভাবি। এবার বলুন, প্রতিদিন আমি অফিস থেকে ফিরে মুখ লুকিয়ে বসে বসে সাজবে নাকি আমাদেরকে তাকিয়ে কি একটা হাসি দিয়ে বলবেন ভিতরে আসুন? পুতুলের মুখে হাসি ফুটলো। ভদ্র আর চুপচাপ ছেলেরা বুঝি মনের মধ্যে এত লজিক লুকিয়ে রাখে, তা জানা ছিল না। ইমাদকে দেখে বুঝলাম তিনি আসলেই অসাধারণ একজন মানুষ। চিনতে দেরি করলাম, কিন্তু এই দেরিতে লস হলো না, বিয়েটা হয়েই গেল তার সাথে। আমার খুশি লাগছে এই ভেবে যে এমন চিন্তাধারা একজন মানুষকে জীবনসঙ্গী হিসেবে পেয়েছি। কি ভাবছেন এত? দুপুরে ভাতটা কি পাবো নাকি ভাত সার্ভের আগে মুখে ফেয়ার অ্যান্ড লাভলি লাগাবেন? না কিছু দিব না মুখে। হাত ধুয়ে এসে বসুন, খাবারে এখানে আনছি। পুতুল তোয়ালেটা ইমাদের হাত থেকে নিয়ে চলে গেল। ইমাদ মুচকি হাসি দিয়ে বলল। থ্যাঙ্কস বাবা, তোমার আইডিয়াটা কাজে লাগিয়ে একটা মানুষের মিষ্টি হাসি দেখতে পেলাম। তার লজ্জিত মুখটা দেখলাম, এতক্ষণ বিষাদময় থাকা মুখটা এখন লজ্জার ঢেউয়ে লাল হয়ে গেছে। দুপুরের খাবারটা খেয়ে পুতুল বিছানার এক কোণে গিয়ে ঘুমিয়ে পড়েছে। বসার চেয়ার নেই, সেই কেবল আবার কাঁথা, খাটো অন্য টাকায়। ব্যাস, কি বললাম আমি কে জানে। তিনি এমন রাগ করলেন, বালিশ নিয়ে চলে গেলেন রুমে। বাবার ভাগ্য মনে হয় আমি পেয়েছি। আমার এই বউকে নিয়ে রসাতলে যেতে হবে। কি না কি বলছি, তাদের রাগ দেখানোর কি আছে? অবশ্য আমার দোষ আছে মনে হয়, কারণ বাবা বলেছিল, বউ, ঘুম থেকে উঠার পর ভালো মন্দ কিছু বলতে যাস না, হিতের বিপরীত হয়ে যাবে। এখন মনে হয় সেটা হয়েছে। এত সুন্দর বিছানা রেখে কিনা ওই রুমে ফ্লোরে ঘুমাতে গেল। পুতুল ফ্লোরে ঘাপটি মেরে বসে আছে। এত শীতে ঠান্ডা ফ্লোরে ঘুম আসবে না তা ভালো করে জানা আছে তার এবং আমার। তাই সে এখন চুপচাপ ওই গাল ফুলিয়ে বসে আছে। চা খাবেন? আপনার মাথা খাবো দিন। না, আমার মাথার স্বাদ নেই, লবণাক্ত। খাবেন? করেন তো। যাক। ও মা, আপনি তো বললেন খাবেন, আমি তো জাস্ট সার্ভ করছিলাম। জানতো, গিয়ে চা বানান, মাথা আর খারাপ করবেন না আমার। ইমাদ মুচকি হেসে চলে গেল। পুতুল বালিশ নিয়ে আবার বিছানায় এসে বসেছে। হাঁটু ভাঁজ করে মাথা দেয়ালের সাথে লাগিয়ে বারান্দা দিয়ে মেঘলা আকাশ দেখছে সে। এরকমই একটা দুপুর চেয়েছিল। মেঘলা আকাশ, হালকা বৃষ্টি, থেমে থেমে হাওয়া, সাথে চা, তাও স্বামীর হাতে বানানো। দিনগুলো খুব সুখের হয়ে আসছে, তাই না? এত ভালো স্বামীর সাথে রাগ করলাম কেন? ওহ, তখন ঘুম ভেঙে গিয়েছিল, তাই হয়তো। সরি বলে দিব। আগে চা বানিয়ে আনুক, আমি বৃষ্টি দেখি বরং। চা রেডি। আপনি চিনি কেমন খেতেন ভুলে গেছি। আমি 1 চামচ আর আরেক চামচের বেশ অর্ধেক খাই, তাই সেটাও আপনাকে দিলাম। নিন, চুমুক দিয়ে বলুন ঠিক আছে কিনা। পুতুল ইমাদের হাত থেকে চায়ের কাপটা নিয়ে বলল। এই বারান্দায় একটা পর্দা লাগবে, এত আলোতে বিকেলের ঘুম হবে না। সেটা আমি ভেবে রেখেছি। কথাটা বলে ইমাদ পুতুলের পাশে বসলো, ওর মতন দেয়ালে হেলান দিয়ে। পুতুল চায়ের কাপটা দুহাত দিয়ে চেপে ধরে ইমাদের দিকে তাকিয়ে সরি বলল ওকে। ইমাদ চায়ের কাপে চুমুক দিয়ে ঠোঁটটা বাঁকালো, যেন সে মজা নিল পুতুলের সরি বলাতে। পুতুল ভ্রুকুসকে চা খাওয়ায় মন দিয়েছে আবার। ইমাদ ফোনটা নিয়ে ফেসবুকের নিউজ ফিডে ঘোরাঘুরি করছে।
পুতুল অনেকক্ষণ বাইরে চেয়ে আবার ইমাদের দিকে তাকালো। ইমাদকে ব্যস্ত দেখে খালি চায়ের কাপটা বিছানায় রেখে বারান্দায় এসে দাঁড়ালো সে। গ্রিল মুঠো করে ধরে চোখ বন্ধ করে রাখলো এবার। বৃষ্টি এত শান্তি নিয়ে আসে কেন? মনটাকে সতেজ করে দেয়, যেমনটা গাছের পাতাগুলোকে করে ঠিক তেমন। এই বারান্দাটাতে দাঁড়িয়ে দূরের একটা লেক দেখা যায়। অবশ্য তার আগে 1-2 তলার বাসা আছে কয়েকটা, তবে সেগুলোর নিচে দেখা যায় চোখের সামনে ফাঁকা, দূরে তাকালে লেক। বৃষ্টির পরের সময় এটা। শান্ত নিরিবিলি পরিবেশ, সতেজতা ছাড়িয়ে গেছে গাছ পেরিয়ে দালানেও। রিকশার চাকার ক্ষীণ আওয়াজে পুতুল মুগ্ধ হয়ে ঢাকার শহরের সুন্দর গলিটা দেখছে। ইমাদ তার পাশে বসে গুগল ঘেটে ভালো ব্যাংকের নাম খুঁজতে ব্যস্ত। যে ব্যাংকে কম মুনাফা নিয়ে লোন দিবে সেখান থেকেই নেওয়া হবে লোন। সহজে খুঁজে পাওয়া মুশকিল বলে প্রায় রিকশায় ওঠার পর থেকেই ইমাদের চোখ ফোনে আটকে আছে। গোলাপি রঙের ওড়না দিয়ে পুতুল গা ঢাকছে। হুট করে বাতাস শুরু। জানি না আমার বৃষ্টি হবে কিনা। মাথার চুলগুলো গুটি গুটি ফোমের দানার চেয়েও দ্রুত উঠছে। ওই যে দুপুরে গোসলের সময় সাবান দিয়েছিলাম, সে কারণে। চুল ধরবো নাকি ওড়না? তার চেয়ে বরং ওড়না দিয়ে চুল ঢেকে রাখাই শ্রেয়। ওড়নাটাকে ঘুরিয়ে মাথায় পেঁচিয়ে পুতুল নড়ে চড়ে বসলো এবার। একটা বাসা দেখলো 5 তলার, তার মধ্যে একটা বারান্দাও নেই। বারান্দা না থাকলে ওই বাসাটাকে নিরামিষ মনে হয়। গোলাপি রঙের লিপস্টিকের লেপ লাগানো ঠোঁটটাকে একত্রে বাঁকিয়ে ফেলেছে পুতুল, কারণ তার বাসায় বারান্দা আছে আর এখানে নেই এই ভেবে। ইমাদ অবশেষে একটা ব্যাংক পেয়ে গেল। স্বস্তির নিঃশ্বাস ফেলে রিকশা চালককে বলল সেই ব্যাংকে যেতে। তারপর ফোনটাকে পকেটে ঢুকিয়ে একগাল হাসি দিয়ে পুতুলের দিকে তাকালো সে। পুতুল মাথা বাঁকিয়ে বাঁকিয়ে সব বাসা বাড়ি দেখছে। ইমাদ ওকে একটু ঠেলা দিয়ে বলল, বাবা আস্তে চালান, তাড়াহুড়ো নেই। পুতুল মাথাটা একটু তুলে ইমাদের দিকে তাকিয়ে কিঞ্চিত হাসি দিয়ে আবার মুখটা অন্যদিকে ফিরিয়ে নিয়েছে। নীল জিন্স আর ক্রিম কালারের শার্টটাতে ইমাদকে আজ কি যে লাগছে তা পুতুলের 200 বার তাকানোতেই বলে দেয়। ইমাদ খেয়াল করেনি সে এতক্ষণ ফোন দেখছিল আর এখন আকাশ দেখছে। আচ্ছা, মানুষ রিক্সায় বসে আকাশ দেখে, আমি দেখি মনে হয় আকাশ চলছে আর নয়তো আমি চলছি। মাঝে মাঝে মনে হয় সত্যি আকাশ চলছে, আমি স্থির। আকাশ কি জোরে চলছে, সাথে মেঘের প্রতিযোগিতা। পুতুল ইমাদের হাঁটুর উপর হাত রাখলো, ইচ্ছে করেই রেখেছে। তারপর 2 সেকেন্ডের মাঝামাঝিতে সরিয়ে নিয়ে বলল, সরি, পড়ে যাচ্ছিলাম। ইমাদ বাঁকা হাসি দিয়ে আকাশ দেখতে দেখতে বলল, থাক, মিথ্যে বলতে হবে না। পড়ে যাওয়া ধরলে খামচে ধরতেন, ওরকম আলতো করে ধরতেন না। পুতুল জিভে কামড় দিয়ে মুখটাকে লুকানোর চেষ্টা করছে। ইমাদ ঠিক হয়ে বসে বলল, হাত সবসময় রাখতে পারেন, সমস্যা নেই। না, আসলে সিনতি আপুকে যে ঝাড়ি দিতেন তাতে আমার ভয় হয়, না জানি আমাকে উষ্টা দিয়ে ফেলেই দেন। সিনথিয়া আর আপনার মধ্যে আকাশ পাতাল তফাৎ। তাকে আমি পছন্দ করতাম না, তাই তার ছোঁয়া আমার একটু ভালো লাগতো না, কিন্তু আপনাকে আমি পছন্দ করে বিয়ে করেছি। একটা কথা জিজ্ঞেস করব? বলুন। ভালো লাগা আর ভালোবাসা কি একই জিনিস? না, ভালো লাগা মানে পছন্দ হওয়া, মানে চুজ করা। অনেক কিছুর মধ্যে যে কোনো একটা তখন আপনার কাছে নতুন। এরপর যখন সেটা পুরাতন হবে, তারপরেও শতগুলোর মাঝে আপনার কাছে যদি ওই একটাই ভালো থাকে, তাহলে সেটা ভালোবাসা হবে, মানে আপনি ভালোবেসে ফেলেছেন সেটাকে। পুতুল চোখ জোড়া উল্টে পাল্টে চেয়ে রইল চুপচাপ। ইমাদ মুস্কি হেসে বলল, বোঝেননি? বুঝবেন না, আপনি বাচ্চা মেয়ে, এসব বুঝতে ম্যাচিউরিটি লাগে, যেটা আপনার মধ্যে নেই। যেদিন হবে সেদিন এই প্রশ্ন নিয়ে আবারও হাজির হবেন। ব্যাংক এসে গেছে। ইমাদ আর পুতুল রিক্সা থেকে নেমে গেল ব্যাংকের ভেতর। সই ডিল সব শেষ করে লোন ওকে করে তারা অবশেষে বের হলো। পুতুল বলল সে কিছু খাবে না। ইমাদ জোর করলো একটা কিছু খেতে, তাও সে বলল খাবে না। মন খারাপ না, কারণ মন খারাপ হওয়ার কিছুই ঘটেনি। মন নয়, বরং শরীর খারাপ, গায়ে জ্বর। তারা কেউ জানে না সেটা। পুতুল রিক্সাতে বসে মুখটা গম্ভীর করে বলল, একবার বাবার বাসায় যাব। ইমাদ মাথা নাড়িয়ে সায় দিল। বাসায় পৌঁছানোর পর ইমাদ আবার গেছে একটু ঘুরতে রিজভি আর চঞ্চলের সাথে। পুতুল সোজা গিয়ে শুয়ে পড়েছে বিছানার উপর। চোখ মেলার শক্তি আর ইচ্ছে দুটোই নেই। ঘুম আসছে চোখ জুড়ে। বালিশের সাথে ইমাদের গায়ের সেই ক্রিম কালারের শার্টটা এলোমেলো হয়ে পড়ে আছে, সেটা পাল্টে অন্য শার্ট পরে গেছে সে। পুতুল শার্টটা খামচে ধরে টেনে ফিসফিস করে বলল, ভালো মানুষের শার্ট কাছে থাকলে শরীরের ক্লান্তি চলে যায়। পুতুল ভাবে কেমন, মানে তোর কেমন লাগে রে? ভালোই, অবুঝ কিছুটা। সবকিছুর সংজ্ঞা তাকে দিতে হয়, তা না হলে ভুল বুঝে বসে থাকে। কেয়ার করে তোর?
নাকি সিনথিয়া ভাবির মতন গায়ে পড়া স্বভাব? ইমাদ মুচকি হাসলো, তারপর রিজভির দিকে ঘুরে বসে বলল, গায়ে পড়া স্বভাব হলেও আমার সমস্যা নেই। বিয়ে করা বউ আমার গায়ে পড়বে না তো কার গায়ে পড়বে? এমনিতে কেয়ার করে ভালোই, না চাইতেই সামনে নিয়ে আসে। তবে কিছু আমিও করি। বিয়ে 2 দিন হলো সবে, এইটুকুই বুঝলাম। তবে মেয়ে খারাপ না, সবার কথা ভাবে, সাথে নিজের কথাও ভাবে। কথাটা বলে সবাই একসাথে হেসে ফেললো। চঞ্চল চায়ে চুমুক দিয়ে বলল, তার মানে বউ পেয়েছিস 16 আনা? তা বটে। শ্বশুর বাড়ি কেমন তোর? সেটার কথা আর কি বলবো, আম কাঁঠাল লিচুতে ভরপুর। এত ভালো তারা যে মাস কাবারি হিসেবে এসব কিছু দানাও দেবে না, কি আর বলি, খোসাও দেবে না। কিপটা নাকি অন্য কারণ আছে? কিপটা না, অনেক বড় লোক। কথা হলো পুতুল একবার পালিয়েছে, তারপর থেকে সব একা হয়ে গেছে। জানিস তো, বাবারা তাদের মেয়েকে অনেক বেশি ভালোবাসে, কিন্তু সেই নরম মনের মানুষটা শক্ত হয়ে যায় যখন তার ভালোবাসাকে তুচ্ছ করে মেয়ে আরেকদিকে পালিয়ে যায়। আর তার এত বছরের ভালোবাসাকে তোয়াক্কা না দিয়ে এইভাবে তিনি ভালোবাসাটা নির্দিষ্ট করে ফেলেন। ঠিক বলেছিস, এমন বেকা হয় যে বছর খানেক লাগে সোজা হতে। তবে আমার মনে হয় পুতুল আমাকে পেয়ে খুশি। আমার দিকে কারণ ছাড়াই তাকিয়ে থাকে, আমাকে ইচ্ছে করে ছুঁয়ে না জানার ভাব ধরে। আমি রুমে শার্ট চেঞ্জ করতে আসলে দূরে থেকে দেখে, আবার মুখ লুকায়, আবার দেখে, তারপর আবার মুখ লুকায়, এমন করে পুরোটা দেখে। মানে সে আমার মনের সাথে যুদ্ধ করে। মন বলে তুই দেখেছিস, সে বলে দেখি নাই। তারপর আবার দেখে লুকিয়ে ফেলে মুখটা। মন বলে আবার দেখেছিস, সে বলে না, দেখি নাই। পুতুলকে অনেক কাছ থেকে বুঝে গেছিস, তাই না? মানুষকে বুঝতে কটা দিন এনাফ না, কিছু কিছু মানুষকে বুঝতে সারাটা জীবনই লেগে যায়। আর আমি তো পুতুলের সাথে কটা দিন হলাম আছি। একটা কথা বল, তোর মায়ের অবাধ্য ছেলে তো তুই না, তাহলে সেদিন এত বড় ডিসিশন নিলি কি করে? মানে আমার না এখনো বিশ্বাস হয় না। জানি না কি করে, তবে ভেবে দেখলাম আমার অবাধ্যতা যদি একটা মেয়ের সারা জীবনের কান্নাকে থামিয়ে রাখার ক্ষমতা রাখতে পারে, তাহলে আমার অবাধ্য হওয়া ঠিক। পুতুল কি তোকে পছন্দ করতো? মানে তুই জানতি কি করে যে সে তোকে স্বামী হিসাবে পেলেও কাঁদবে না? কারণ আমি দেখেছি সিনথিয়ার সাথে কথা বলার সময় সে মন খারাপ করতো, রাগ দেখাতো, অকাল মানকে নিয়ে ইশারায় কাফি হয়। বাহ, তবে আরেকটা জিনিস বুঝলাম না, আন্টি তোরে বের করে দিয়ে এবার এক এক করে তোর জামা কাপড়, বিছানা, হাড়ি পাতিল, ডাব বটি এসব পাঠাচ্ছে কেন? সব মাথার উপর দিয়ে যাচ্ছে। আমারও। তবে পুতুল যা বললো হাসতে হাসতে মরে যাবি শুনলে। পুতুল বললো মা নাকি রাগ দেখিয়ে কেয়ার করতে চান। তোদের মেনে নিলেই হয়। সেটা তো জলদি করবে না, মাকে আমি চিনি। কাল হয়তো ফ্রিজ নিয়ে হাজির হবে, রাগ দেখাতে গিয়ে আমাদের সংসার সাজিয়ে দিচ্ছে। মারা বুঝি এমনটা হয়, এবার আসলে জোর করে রেখে দেবো। তোর মায়ের সাথে জোর করবি? বাপরে বাপ, তোর তো সাহস আছে। ইমাদ কলার ঠিক করে হাতের ঘড়ির দিকে তাকালো, এরপর চোখ বড় করে বলল, 10টা বাজে 2 মিনিট বাকি, আমাকে বাসায় ফিরতে হবে। পুতুল একা সেখানে, এতক্ষণ কথা বললাম, ইস, এবার আমাকে ঝাড়ি দেবে। ওকে আবার দেখা হবে। এখন তো আপনি বিবাহিত, আগে রাত জেগে আড্ডা দিতেন, আর এখন 2 ঘন্টা পূর্ণ হতে না হতেই আপনার তারা এসে গেছে। ভালো তো। এটার উত্তর পরেই দেবো, এখন আমায় যেতে হবে। বাই। কলিং বেল চাপ দিয়ে রেডি হচ্ছে সরি বলার জন্য। বেশ অনেকবার কলিং বেল বাজার পরেও পুতুল দরজা খুললো না, দেখে চাবি দিয়েই খুললো ইমাদ। সোজা নিজের রুমে এসে দেখলো পুতুল গভীর ঘুমে আচ্ছন্ন। ইমাদ সব রুমে আলো জ্বালিয়ে এসে পুতুলকে 2-3 বার ডাক দিল। পুতুল চোখ ডলতে ডলতে উঠে বসলো এবার। ইমাদ কোমরে হাত দিয়ে বলল, এতবার ডাকলাম শুনলেন না, শরীর খারাপ নাকি? পুতুল মাথা নাড়িয়ে না জানালো। ইমাদ কি যেন ভেবে এগিয়ে এসে ওর কপাল ছুঁয়ে ভ্রু কুঁচকে বলল, আপনার তো অনেক জ্বর, খেয়েছেন? চলুন খাবেন। খিদে নেই। আচ্ছা, আমি খাইয়ে দেবো, বসে থাকুন, খাবার আনছি। ইমাদ চলে গেছে। পুতুলের মায়ের কথা মনে পড়ছে খুব। জ্বর হলে মাও এরকম খাবার খাইয়ে দেওয়ার কথা বলতো। মাকে খুব মনে পড়ছে, একটিবার তার কোলে মাথা রাখতে ইচ্ছে হচ্ছে। খাবার এসে গেছে, চুপচাপ পুরোটা খাবেন, তারপর ওষুধ। ইমাদ লোকমা বানিয়ে মুখের সামনে তুলে ধরতেই পুতুলের হাতটা জড়িয়ে ধরে মাথা ঠেকিয়ে ধরে বলল, মায়ের কথা মনে পড়ছে আমার। অসুখ হলে সবারই তার মায়ের কথা মনে আসে। ভাতটা খেয়ে নিন, আমি ভিডিও করে আন্টির সাথে আপনার কথা বলিয়ে দেবো। আপনার এখন ওষুধ খাওয়াটা জরুরি। পুতুল মাথা সরাচ্ছে না ইমাদের ঘাড় থেকে। ইমাদ চুপ করে বসে আছে। পুতুল মিনিট 5 পর সরে বসলো। ইমাদ ওকে পুরোটা খাওয়াতে না পারলেও ঔষধ খাওয়ার মতন পর্যাপ্ত খাবার খাওয়ালো।
তারপর ঔষধ খাইয়ে দিয়ে ফোন নিয়ে পুতুলের মায়ের নাম্বারে ফোন করে ওনার ইমো নাম্বার জেনে নিয়েছে। তারপর ভিডিও কল দিয়ে পুতুলের সামনে ফোনটা রাখলো সে। পুতুল মায়ের সাথে অনেকক্ষণ কথা বলল। ইমাদ এ সময় গিয়ে খাবার খেয়ে নিয়েছে। সব রুমের লাইট অফ করে রুমে এসে সে দেখলো পুতুল ফোন রেখে কাত হয়ে শুয়ে আছে। ইমাদ এই রুমের আলো নিভিয়ে ওর পাশে বসলো। তারপর আস্তে করে বলল,